তো দেখো আজকে কিন্তু আবার আমরা একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু স্ক্রিনের ওপর অঙ্কটা দেখো, কিন্তু দেখার আগে বলে দিই অঙ্ক হলো এই যে অঙ্কগুলো হলো কিন্তু পুরো জার্নালের খেলা। আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম এই ধরনের অঙ্ক পুরো জার্নালের খেলা, তাই জন্য জার্নাল কিন্তু তোমরা আগে ভালো করে বুঝে নাও। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়েছি, সেইখান থেকে তোমরা জার্নালের ভিডিও গোল্ডেন রুলস ভালো করে বুঝে নাও, তাহলে এই অঙ্কগুলো না তোমাদের কাছে পুরো জলের মতো সোজা লাগবে। আচ্ছা, অঙ্কের মধ্যে কি বলেছে এবারে দেখো, স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাবে। বলে দিয়েছে শ্রী বোস kept his book under single entry system। আর কি ক্যালকুলেট করতে বলে দিয়েছে, ক্যালকুলেট টোটাল সেলস ডিউরিং দ্য ইয়ার 2022-23 অ্যান্ড টোটাল পারচেস। তারপরে দেখবে অনেক কিছু, দেখবে ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, ডেটর্স, ক্রেডিটর্স, বিলস পেবেল, বিলস রিসিভেবল এরকম বলে দিয়েছে। তারপরে দেখবে দেওয়া রয়েছে ক্যাশ সেলস, ক্যাশ পারচেস। আচ্ছা, এত কিছু আমি আর পড়ছি না, যেটা অঙ্কের মধ্যে জানতে চেয়েছে শুরুতেই দেওয়া রয়েছে টোটাল সেলস জানতে চেয়েছে, আর কি জানতে চেয়েছে আমাদের কাছে, টোটাল পারচেস। আগের দুটো পার্টে আমি যখন তোমাদেরকে পার্ট 1 করিয়েছিলাম সিঙ্গেল এন্ট্রির, তারপর পার্ট 2 যখন করিয়েছিলাম, সেই অঙ্কগুলোতে কি জানতে চাইছিল নেট প্রফিট। ট্রেডিং অ্যাকাউন্টকে প্রিপেয়ার করতে বলছিল প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট। এইগুলো কিন্তু আগের অঙ্কগুলোতে বলে দিয়েছিল। আমি তোমাদের পার্ট 1 আর পার্ট 2 এর যে অঙ্কটা করিয়েছিলাম সেইখানে বলে দিয়েছিল। এখানে কিন্তু ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট কিচ্ছু প্রিপেয়ার করতে বলেনি, কিন্তু কিচ্ছু বলেনি। কি প্রিপেয়ার করতে বলে দিয়েছে, শুধু বলেছে টোটাল সেলস আর টোটাল পারচেস কত সেইটা জানতে চেয়েছে। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস ট্রেডিং মানে ফাইনাল অ্যাকাউন্ট করবই না। আমরা শুধু কি করব, দেখবে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম তখন দেখবে আমরা এই সাইডে কি করতাম, ডেটর্স, তারপর ক্রেডিটর্স। সেইখান থেকে আমরা কি বের করতাম, যখন আমি এখানে ডেটর্স করতাম সেখান থেকে আমরা যে অ্যান্সারটা পেতাম সেটা কি পেতাম, ক্রেডিট সেল। দেখবে ডেটর্সের যে অ্যান্সারটা বেরোতো সেটাকে দেখবে আমি ক্রেডিট সেল বলে লিখতাম, বোঝা গেল। আবার ক্রেডিটর্সের যে আমি অ্যান্সারটা বের করতাম সেটাকে আমি ক্রেডিট পারচেস বলে লিখতাম। আমাদেরকে আজকেও কিন্তু সেইটাই করতে হবে। তাহলে শুধু এইটুকুনি করলেই হবে, কেবলমাত্র ওয়ার্কিংসটা। তাহলে দেখো ওয়ার্কিংসটাই শুধু আমরা করব আজকে, কিন্তু ওয়ার্কিংসই হলো আমাদের কাছে আজ অঙ্ক। তাহলে প্রথমে দেখো বলে দিয়েছে কিন্তু টোটাল সেলস বের করতে। তাহলে দেখো সেলসের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত জিনিস কি, সেলস। যখন আমরা ক্রেডিট সেল করি, ধারে মাল বিক্রি করি, তখন কি হয়, ডেটর্সের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। কি হয়, ডেটর্সের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তাহলে চলো আগে আমরা ডেটর্সের অ্যাকাউন্ট খুলবো এবং বিলস রিসিভেবলের অ্যাকাউন্ট খুলবো। দেখো বিলস রিসিভেবল আর বিলস পেবেলের অ্যাকাউন্ট কখন খুলতে হয়, যখন এদের ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে। এখানে তোমরা দেখবে বিলস রিসিভেবলের কিন্তু ওপেনিং ও ক্লোজিং ব্যালেন্স দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা এখানে প্রথমে এখানে আমি লিখবো কি, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। আরেকটা দেখবে আমি এখানে কি করব, ডেটর্সের অ্যাকাউন্ট কিন্তু করব, ঠিক আছে, ডেটর্স অ্যাকাউন্ট কিন্তু করব। এখান থেকেই আমরা বের করতে পারবো কি বলতো, বের করতে পারবো ক্রেডিট সেলস। তাহলে চলো আমরা এবার আরম্ভ করে ফেলবো ডেটর্স অ্যাকাউন্ট আর বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। বিলস রিসিভেবলের ব্যাপারটাই আমি একটু পরে তোমাদের বুঝিয়ে বলবো। তাহলে চলো আগে আমরা ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সগুলোকে দেখে লিখে ফেলি। তোমরা বইয়ে দেখবে প্রথমে ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখবে কত দেওয়া রয়েছে দেখবে 56,250। তাকে আমরা এই দিকে লিখবো 1/4 কত বলে দিয়েছে, 2022, 1/4/2022 আমরা কি লিখবো, ওপেনিং ব্যালেন্সকে আমরা কোথায় লিখি, ডেটর্সের ওপেনিং ব্যালেন্সকে ডেবিট দিকে টু ব্যালেন্স আমরা কি লিখবো, বিডি বলে। তাহলে দেখো ওপেনিং ব্যালেন্স কত আছে তোমরাই দেখে বলো তো, দেখো রয়েছে 56,250। চলো লিখবো 56,250। ক্লোজিং ব্যালেন্সকে আমরা কোথায় লিখি, নিচের দিক করে লিখি। তাহলে আমি দেখো এখানে লিখছি বাই ব্যালেন্স আমি কি লিখবো, সিডি বলে লিখবো, তাই না। তাহলে ক্লোজিং ব্যালেন্স দেখবে একদম নিচে রয়েছে, দেখবে 52,450 দেখবে দেওয়া আছে, 52,450, ঠিক আছে। তারপরে দেখবে আর কি রয়েছে, বিলস রিসিভেবলের দেখি তো ওপেনিং ব্যালেন্স কত রয়েছে, 30,000। চলো বিলস রিসিভেবলেরও আমরা কি লিখবো, ওপেনিং ব্যালেন্স, তারিখ দেবে তোমরা, দিয়ে কিন্তু লিখবে টু ব্যালেন্স বিডি, ঠিক আছে, টু ব্যালেন্স কি লিখবো আমরা, বিডি। তাহলে কি রয়েছে, 30,000। তাহলে চলো এই লিখলাম 30,000। তারপরে তোমরা কিন্তু দেখবে বিলস রিসিভেবলের ক্লোজিং ব্যালেন্সকে আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখি বাই ব্যালেন্স কি লিখবো, সিডি বলে লিখবো।
দেখি আমাদের ক্লোজিং ব্যালেন্স কত রয়েছে। বিলস রিসিভেবলের ক্লোজিং ব্যালেন্স 27,200, 27,200। ঠিক আছে, তাহলে এই আমরা কি করলাম, ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সগুলোকে কিন্তু লিখে ফেললাম। ঠিক আছে, এইবারে ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স তো আমাদের লেখা হয়ে গেল। এইবারে দেখি কি কি আসবে আমাদের এই ডেটর্স অ্যাকাউন্টে আর বিলস রিসিভেবলের অ্যাকাউন্টে। দেখো প্রথমেই দেওয়া রয়েছে যে জায়গাটা আমি গোল করছি, দেখো যে অংশটা আমি গোল করছি সেইখান থেকেই কিন্তু জিনিসগুলোকে নেব। যেমন দেখো প্রথমেই বলে দিয়েছে, আমি যেগুলো দাগ দিচ্ছি দেখো সেইগুলো আসবে। দেখো বলে দিয়েছে ক্যাশ রিসিভড ফ্রম ডেটর্স, দেখতে পেয়েছো যেখানে দাগ দিলাম ক্যাশ রিসিভড ফ্রম ডেটর্স, তার মানে কি ডেটর্সের থেকে ক্যাশ রিসিভ করা হচ্ছে। তাহলে তোমরাই আমাকে বলো তো, ডেটর্সের থেকে যদি আমি ক্যাশ রিসিভ করি তার জার্নাল কি হবে? ক্যাশ রিসিভ করলে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে আমি রিসিভ করছি? ডেটর্সের থেকে, টু ডেটর্স অ্যাকাউন্ট, টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে বলো ডেটর্সের অ্যাকাউন্টে তো আর ডেটর্স লেখা যাবে না, ঠিক তার উল্টো দিকের জিনিসটা লিখতে হবে। ডেটর্সের ঘরে তো ডেটর্স লেখা যায় না, উল্টো দিকের জিনিসটা লিখতে হবে, বাই ক্যাশ। তাহলে চলো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে আমরা লিখবো। তাহলে দেখো আমরা না এখানে লিখবো কি, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে, বাই ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে কত ক্যাশ আমি রিসিভ করছি বলো তো? ডেটর্সের থেকে ক্যাশ রিসিভ করছি আমি 31,960। তাহলে চলো আমি লিখবো কত, 31,960। বুঝতে পারলে? তারপরে দেখবে কি বলে দিয়েছে, তারপরে দেখবে বলে দিয়েছে আর কি কি আনবো, ব্যাড ডেপ্ট রিটেন অফ। দেখবে আছে ব্যাড ডেপ্ট রিটেন অফ। ব্যাড ডেপ্ট মানে কি? মানে ব্যাড ডেপ্ট হলো আমার টাকা কোনো ডেটর্স ভাবো মেরে দিল আর দেবে না বলছে, তাহলে এটা কি হয়? ব্যাড ডেপ্ট হলো এক ধরনের ক্ষতি। ক্ষতি মানে কি? নমিনাল অ্যাকাউন্ট, তাই তো? আর ক্ষতি কোথায় বসে? ক্ষতি, সমস্ত ক্ষতি হয় কি ডেবিট, তাই না? এটাই তো গোল্ডেন রুলসে বলে। টু, তাহলে দেখো কেউ যদি আমার টাকা মেরে দেয়, কে মারবে আমার টাকা? ডেটর্স। তাহলে ডেটর্স যদি আমার টাকা মেরে দিতে থাকে তাহলে কি ডেটর্সের পরিমাণ কমে যাবে। ডেটর্স সম্পত্তি যত কমতে থাকবে, ডেটর্স যত ডেটর্স কমতে থাকবে, সম্পত্তি কমে গেলে কি হয়? হয় ক্রেডিট, তাই না? তাহলে আমি বলো তো কী করবো? ডেটর্সের ঘরে তো ডেটর্স লেখা যাবে না, উল্টো দিকে যে জিনিসটা আছে সেইটা লিখতে হবে, বাই ব্যাড ডেপ্ট। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, বাই ব্যাড ডেপ্ট। তাহলে বাই ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট দেখি কত আছে। তাহলে ব্যাড ডেপ্ট আমাদের কত হচ্ছে? 2,325 হবে, 2,325। এই হয়ে গেল, বোঝা গেল? আর কি কি আছে আমরা দেখি। তারপরে দেখো রয়েছে রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড মানে কি? রিটার্ন ইনওয়ার্ড মানে হলো, ভাবো আমি দোকানদার, আমি কাউকে একটা মাল বিক্রি করলাম। যদি আমি কাউকে মাল বিক্রি করি তাহলে আমি কি লিখবো? যদি কাউকে বিক্রি করি, ধারে বিক্রি করি, তাহলে আমি কি লিখবো? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, কোনো একটা দেনাদারকে বিক্রি করব, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই না? যদি আমি কাউকে বিক্রি করি মালপত্র তাহলে কি হয়? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস যদি বিক্রি করি। এবারে ভাবো যে জিনিসটা আমি বিক্রি করলাম সেই জিনিসটা খরিদ্দারের পছন্দ হলো না, সে পরের দিন এসে আমাকে যদি ফেরত করে দেয়, তাহলে বিক্রির সময় যে জার্নাল হবে ফেরতের সময় ঠিক উল্টো জার্নাল হবে। তখন সেলসটা কোথায় চলে যাবে? সেলস ক্রেডিট রয়েছে, তখন সেলস হয়ে যাবে কি? ডেবিট। তখন হয়ে যাবে কি? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু, কি হয়ে যাবে? টু ডেটর্সটা এবারে কোথায় বসবে? এখানে বসবে ডেটর্স। এইবারে তোমরা ভালো করে দেখবে, দেখো সেলস বিক্রির সময় সেলস, আর যখন বিক্রি করা মাল আমাকে কেউ ফেরত দেবে তখন কিন্তু আমি সেলস লিখবো না, তখন আমি কি লিখবো? লিখবো কিন্তু রিটার্ন ইনওয়ার্ড। ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ড, শুধু নামটাকে পাল্টে দেবো, সেলসের নামটা পাল্টে যাবে। তাহলে এখানে তো আমরা বাই লিখি, তাহলে দেখো ডেটর্সের ঘরে তো ডেটর্স লিখবো না, কি লিখবো? উল্টো দিকের জিনিসটা, বাই রিটার্ন ইনওয়ার্ড। তাহলে বাই যেদিকে আছে সেদিকে আমরা লিখবো রিটার্ন, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড। তাহলে দেখি আমাদের রিটার্ন ইনওয়ার্ড কত বলে দেওয়া আছে, বলে দেওয়া রয়েছে কিন্তু 3,200। তাহলে এইগুলো কিন্তু পুরো জার্নালের খেলা, জার্নাল যে ভালো করে বুঝে যাবে তার কাছে কিন্তু এগুলো একদম হাতের মোয়া হয়ে যাবে। তাই জন্য খুব ভালো করে কিন্তু তোমরা জার্নালটাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলে দিয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার। ঠিক আছে, কোনো কাস্টমারকে ডিসকাউন্ট আমি অ্যালাউ করছি, দেখতে পেয়েছো তো, ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার। তাহলে বলো আমি যদি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট অ্যালাউ করি তাহলে তার জার্নাল কী হবে? ভাবো আমি কোনো কাস্টমারকে একটা জিনিস বিক্রি করলাম, তো কাস্টমার কি করবে? আমাকে টাকা দেবে। তাহলে যখন টাকা দেবে আমি কি লিখব? জার্নালটা লিখব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট
ঠিক আছে, এরকমভাবে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কে আমাকে টাকাটা দিচ্ছে? কাস্টমার। তাহলে আমি লিখছি টু কাস্টমার, কাস্টমারকে আমি ডেটর্স বলে লিখছি। ঠিক আছে, আমি কাস্টমার বলে না লিখে ডেটর্স বলে লিখছি। ভাবো কোনো দেনাদার আমাকে টাকা দিচ্ছে, কোনো দেনাদার আমাকে ভাবো টাকা শোধ দিতে এসেছে, আমার থেকে ধার নিয়েছিল বা ধারে মাল বিক্রি করেছিলাম, তো আমাকে টাকাটা ফেরত দিতে এসেছে। তাহলে ভাবো দেনাদারের থেকে ভাবো আমি পাই 300 টাকা, আর দেনাদারকে আমি বললাম চলো 300 টাকা দিতে হবে না, তুমি আমায় 250 টাকা দাও, আমি 250 টাকা রিসিভ করলাম। বোঝা গেল? তাহলে আমি ক্যাশ কত পেলাম? 250, পেতাম 300। তাহলে আমি কি করলাম? ডিসকাউন্ট দিলাম আমার ডেটর্সকে, ডিসকাউন্ট অ্যাকাউন্ট বলে আমি দেখো লিখছি। কত টাকা ডিসকাউন্ট দিলাম? 50 টাকা, তাই না? তাহলে এবারে তোমরা বলো এই ডেটর্স আর ডিসকাউন্ট এদের মধ্যে কি সম্পর্ক? দেখো এদের আগে কিছু নেই মানে কি বাই লিখবো। দেখো এখানে কিন্তু কোনো জায়গায় ক্যাশ নিয়ে আলোচনা হচ্ছে না, কত ক্যাশ পেয়েছি সেসব নিয়ে আলোচনা হচ্ছে না, তাই জন্য আমি ক্যাশটা মুছে দিচ্ছি। তাহলে বলো ডেটর্সের ঘরে আমি কি লিখবো? ডিসকাউন্ট লিখবো। ডেটর্সের ঘরে তার ডেটর্স লেখা যায় না, ঠিক উল্টো দিকে বাই রয়েছে। তাহলে আমি কি লিখবো? বাই ডিসকাউন্ট, কি লিখবো? বাই ডিসকাউন্ট অ্যালাউড, তাই না? বাই ডিসকাউন্ট অ্যালাউড কত লিখবো? লিখবো কিন্তু কত ডিসকাউন্ট অ্যালাউ করছে? 3150 টাকা, 3150 টাকা। বোঝা গেল? এরপরে আর কি আছে দেখি। আর কিন্তু আমাদের বিশেষ কিছু নেই। এইবারে একটা অন্য জিনিস আছে, খুব ভালো করে সেটা দেখবে। এবারে আমরা চলে আসবো বিলের ব্যাপারে। বিলটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। তো দেখো এইবারে আমরা যে জিনিসটাতে আসবো সেটা হলো বিলস রিসিভেবল। তো আমি যে জায়গাটায় দাগ দিচ্ছি তোমরাও দাগ দেবে। দেখো এখানে লেখা রয়েছে ক্যাশ রিসিভড এগেনস্ট বিলস রিসিভেবল। তো এই ব্যাপারটাকে আমি যদি তোমাদের কাছে পরিষ্কারভাবে বলি, আচ্ছা টাকাটা দেখবে কত দেওয়া রয়েছে কিন্তু 28,300 টাকা। ব্যাপারটা যদি আমি তোমাদের কাছে পুরো ক্লিয়ার করি তাহলে হলো এরকম। ভাবো আমি কাউকে টাকা ধার দিয়েছি, তার মানে কি আমার অনেক ডেটর্স বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, তো আমি ভাবো কাউকে টাকা ধার দিয়েছি বা ধারে মাল বিক্রি করেছি, আমি কারোর থেকে টাকা পাবো, তার মানে বাজারে আমার ডেটর্স রয়েছে। তো তাদের মধ্যে একটা ডেটর্সের কাছে আমি বারবার টাকা চাইতে যাচ্ছি, আর সেই ডেটর্সটা আমাকে বারবার ঘোরাচ্ছে, টাকা দিচ্ছেই না, শুধু ঘুরিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। তো আমি ওই ডেটর্সটাকে মানে ডেটর্সের কাছে গেলাম এবং আমি তাকে বললাম একটা নির্দিষ্ট দিন বলুন যেই দিনে আপনি টাকা দেবেন, একটা নির্দিষ্ট দিন বলুন, আমি বারবার আসতে পারবো না আপনার কাছে, ডেটর্সটা আমায় খুব ঘোরাচ্ছে, টাকা দিচ্ছেই না একদম। তো সেই ডেটর্সটা বলল আমি আজ থেকে 2 মাস পরে টাকা দিয়ে দেবো, ডেটর্সটা আমাকে বলল। তো আমি তখন বললাম ঠিক আছে 2 মাস পরেই আপনি নয় টাকা দেবেন, আপনি একটা বিলে সেটা লিখে দিন, একটা বিলের মধ্যে সেটা লিখে দিন। তো সেই ডেটর্সটা কি করলো, একটা বিলের মধ্যে সেটা লিখে দিল যে আজ থেকে 2 মাস পরে এত তারিখে আমাকে টাকা দিয়ে দেবে। তো আমি কি করলাম, বিলটাকে কেটে নিজের কাছে নিয়ে নিলাম এবং 2 মাস পরে ওই বিলটা নিয়ে আমি কি করব, ব্যাংকে যাব এবং ওই যে ডেটর্স তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আমি তুলে নেব। বোঝা গেল? এটাকেই বলা হয় কিন্তু বিলস রিসিভেবল। তাহলে এখানেও দেখো ঠিক তাই বলেছে, ক্যাশ রিসিভড এগেনস্ট বিলস রিসিভেবল। তাহলে ক্যাশ রিসিভড, আমি 2 মাস পরে গেছি, গিয়ে ব্যাংকে গেছি, গিয়ে টাকা তুলে নিয়েছি, তাহলে তার জার্নাল কী হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে টাকা পেয়েছি? ডেটর্সের থেকে। তাহলে আমি এখানে কি লিখবো? ডেটর্স। এবারে এখানে না আমরা ডেটর্স লিখবো না, কেন লিখবো না বলো তো? দেখো আমি ডেটর্সের হাত থেকে কিন্তু পুরো টাকাটা পাইনি, ডেটর্স আমাকে বিল লিখে দিয়েছে, সেই বিল আমি ভাবো 2-3 মাস পরে ব্যাংকে নিয়ে গেছি, তারপর ব্যাংক আমাকে টাকাটা দিয়েছে, তাই জন্য আমি ডেটর্সের থেকে যেহেতু সরাসরি পাইনি, তাহলে আমি কিন্তু এখানে ডেটর্স লিখবো না। এখানে আমি কি লিখবো বলো তো? লিখবো কিন্তু বিলস রিসিভেবল। এই কথাটা মনে রাখবে, যখন আমি বিলের মাধ্যমে টাকা পাবো তখন আমি এখানে কি লিখবো? বিলস রিসিভেবল বলে লিখবো। বোঝা গেল? তাহলে দেখো বিলস রিসিভেবলের ঘরে তো আর বিলস রিসিভেবল লেখা যাবে না, তাহলে উল্টো দিকে যেটা আছে বাই ক্যাশ, তাহলে দেখো আমি এখানে কিন্তু লিখবো বাই ক্যাশ বলে লিখবো। ঠিক আছে, বাই মানে এই দিকে লিখতে হয়, বাই ক্যাশ বলে লিখবো। কত টাকা আমি রিসিভ করেছি? এইরকমভাবে 28,300 টাকা। চলো আমি লিখবো 28,300 টাকা। বোঝা গেল? এইবারে এই বিলস রিসিভেবলের ঘরে আসবো এবং ব্যাপারটা কি বোঝাতে চাইছে সেইটা দেখি। দেখো এখানে লেখা রয়েছে টু ব্যালেন্স বিডি 30,000 টাকা বিলস রিসিভেবলের ঘরে, অর্থাৎ বছরের শুরুতে
বছরের শুরুতে বিলের পরিমাণ ছিল কত, 30,000 টাকার বিল আমার কাছে ছিল। এই কথাটার মানে কি, এমন কয়েকজন ডেটর্স আছে যারা আমাকে টাকা দিতে পারেনি, তারা কি করেছে, আমাকে বিল লিখে দিয়েছিল একদম বছরের শুরুতে 1/1/2022 আমাকে বিল লিখে দিয়েছিল। ভাবো 3জন ডেটর্স, ভাবো এরকম ভাবো বিল লিখে দিয়েছে 10,000 10,000 10,000 করে 3জন বিল লিখে দিয়েছে টাকা আমাকে দিতে পারেনি বলে, ঠিক আছে। এবং বছরের শেষে বিলের পরিমাণ কত ছিল, ছিল কিন্তু 27,200, ঠিক আছে। বছরের শুরুতে বিলের পরিমাণ ছিল এত, বছরের শেষে বিলের পরিমাণ ছিল কিন্তু 27,200। এবং বছরের মাঝামাঝি সময় কোনো একটা টাইমে আমি কি করেছিলাম, ওই ডেটর্সের বিলগুলো নিয়ে ব্যাংকে গিয়েছিলাম, গিয়ে 28,300 টাকা উদ্ধার করে এনেছি। 28,300 টাকা আমি উদ্ধার করে এনেছি, আমি পেয়ে গেছি। তাহলে দেখি আমি যদি এই সাইডটাকে যোগ করি তাহলে কত হচ্ছে, ঠিক আছে। এই ছিল বছরের শুরুতে বিলের পরিমাণ, এই হলো বছরের শেষে বিলের পরিমাণ, বছরের মাঝখানে এই টাকাটা উদ্ধার করে ফেলেছি। তাহলে দেখি এদিকে তো টাকাগুলো বেশি, আমি যোগ করে ফেলি, যোগ করলে দেখি কত হচ্ছে, 55,500 টাকা। এটাকে যোগ করলে হচ্ছে 55,500, আবার এদিকেও আমরা কত লিখবো, 55,500। সেখান থেকে এই যে 30,000 টাকা আমরা বিয়োগ করলে কত পাবো, 25,300। তাহলে এই 25,300 টাকাটার মানে কি বলো তো, এই 25,300 টাকাটার মানে দেখো, ডেটর্সরা আমাকে এত টাকার বিল লিখে দিয়েছিল, বছরের শেষে সেই বিলের পরিমাণ এসে দাঁড়িয়েছে কত, 27,200। বছরের মাঝে কোনো একটা টাইমে আমি এই টাকাটা উদ্ধার করে নিয়েছি, তার মানে এই টাকাটা কি এখনও উদ্ধার করা যায়নি ডেটর্সদের থেকে। এত টাকার বিল এখনও আমার কাছে রয়ে গেছে, এই এত টাকার বিল এখনও আমার কাছে রয়ে গেছে। দেখো যখন টাকা উদ্ধার হচ্ছে তখন আমি ক্রেডিট দিকে লিখছি, তাহলে যখন টাকা উদ্ধার হয়নি, যে টাকাটা আমার এখন উদ্ধার করা বাকি আছে সেটাকে তাহলে আমি কোন দিকে লিখবো, ঠিক তার উল্টো দিকে লিখবো, বোঝা গেল। এই টাকাটা এখনও আমার উদ্ধার করা হয়নি, এত টাকার বিল কিন্তু এখনও আমার কাছে পড়ে রয়েছে, এত টাকার বিল এখনও কিন্তু আমায় ব্যাংকে নিয়ে যেতে হবে। এই 25,300 টাকার বিল কিন্তু আমায় ব্যাংকে নিয়ে যেতে হবে, এবং ক্যাশ মানে ক্যাশে বিলটাকে ভাঙিয়ে ক্যাশ আমার কাছে নিয়ে আসতে হবে। এই এত টাকার বিল কিন্তু এখন আমার বিল কিন্তু ভাঙিয়ে টাকা উদ্ধার করা হয়নি, তার মানে কি বিল ভাঙানো হয়নি, মানে আমার ডেটর্স এখন রয়ে গেছে কত, 25,300 টাকার কি আমার ডেটর্স রয়ে গেছে। পাবো 25,300-র মধ্যে আমি 300 টাকা আবার পেয়ে গেলাম, তার মানে কি আর আমার ডেটর্স আরও 300 কমে গেল এরকমভাবে। তারপরে ভাবো 25,300-র মধ্যে ধরে নেওয়া যাক আমি 20,000 টাকা বিল ভাঙিয়ে টাকা নিয়ে চলে এলাম, তাহলে কি আমার 20,000 টাকারও ডেটর্স কমে যাবে, এরকম ব্যাপার আর কি। তাহলে দেখো আমি যেহেতু 28,300 টাকার বিল ভাঙিয়ে টাকা উদ্ধার করে এনেছি, তাই জন্য এই দিকে আর এত টাকা এখনও কিন্তু আমাকে বিল ভাঙিয়ে টাকা উদ্ধার করতে হবে। এই 25,300 টাকার বিল ভাঙিয়ে আমায় টাকা উদ্ধার করতে হবে, তার মানে এত টাকা কি এখনও আমার ডেটর্স, তাহলে ডেটর্স বলে লিখবো আমরা এখানে 2 ডেটর্স, ঠিক আছে। আর আমি যেই এই বিলগুলো ভাঙিয়ে ভাঙিয়ে টাকা উদ্ধার করব, তখন কি হবে, যেই এই বিলগুলো ভাঙিয়ে ভাঙিয়ে টাকা উদ্ধার করব আমার ডেটর্সের পরিমাণ কি হবে, কমে যাবে। তাহলে এই এত টাকার আমার এখনও কি ডেটর্স, তাহলে এই ডেটর্সের টাকাটাকে 25,300কে আমি ডেটর্স অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাহলে এই ডেটর্সের টাকাটাকে আমি কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, এই তো এদিকে দেখো রয়েছে এরকমভাবে ক্রস লিখবো এই দিকে, মানে এখানে ডেবিটে রয়েছে এদিকে ক্রেডিটে লিখবো। তাহলে ডেটর্সের ঘরে তো ডেটর্স লেখা যায় না, বিলস রিসিভেবলের ঘর থেকে যেহেতু টাকাটা আসছে তাহলে আমরা এইখানে লিখবো বাই বিলস রিসিভেবল বলে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে, বাই বিলস রিসিভেবল। তাহলে বিলস রিসিভেবল কত বলে আমরা লিখবো 25,300, মানে এত টাকার বিলের বিনিময়ে এই এত টাকার বিল কিন্তু আমার কাছে রয়েছে, এত টাকার বিল রয়েছে, তার মানে কি এত টাকার ডেটর্স রয়েছে, বোঝা গেল। এত টাকার বিল রয়েছে মানে কি এত টাকার ডেটর্স রয়েছে, এই বিলগুলো ভাঙিয়ে কি করতে হবে, আমার টাকা উদ্ধার করতে হবে, তবেই কিন্তু আমার ডেটর্সের পরিমাণ কমবে। তাহলে চলো এবারে আমরা যোগ বিয়োগ করব, আর বিশেষ কিছু নেই আমাদের এখানে করার। দেখো এই দিকটা বেশি হবে, এইগুলোকে সব কটাকে যোগ করব, যোগ করে আমরা কত পাবো বলো তো, 1,18,710। চলো লিখি 1,18,710, 1,18,710, বোঝা গেল। আবার এই দিক তাহলে এদিকেও লিখবো 1,18,710, এবং সেখান থেকে কী করবো, এই যে এই টাকাটাকে বিয়োগ করলে আমরা কত পাবো, 62,460, 62,460। তাহলে এই আমরা কি পেয়ে গেলাম বলো তো, টু পেয়ে গেলাম কি ক্রেডিট সেলস, এই আমরা পেলাম ক্রেডিট সেলস। তাহলে এবারে আমাদের কাছে কিন্তু ক্রেডিট সেল জানতে চাইনি, জানতে চেয়েছে টোটাল সেলস। তাহলে এখানে আমরা কি লিখবো, টোটাল সেলস। তাহলে টোটাল সেলস কত হবে দেখি তো, টোটাল সেলস হবে ক্রেডিট সেল কত,
460, তার সঙ্গে আমরা কি করব, যোগ করব ক্যাশ সেলস কত রয়েছে দেখো বলে দিয়েছে 10,280, 10,280কে যোগ করব, করলেই কিন্তু আমরা পেয়ে যাব কত হবে যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু আমরা পাবো 72,000, কত পাবো 72,740। তাহলে এই হলো কিন্তু আমাদের টোটাল সেলস। এইবারে আমরা কি করব, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো ব্যাপারটা। এবারে আমরা টোটাল পারচেস বের করব। তোমাদের দেখবে বি নাম্বারে আবার বলেছে কি টোটাল পারচেস বের করতে। তাহলে টোটাল পারচেস বের করবার জন্য আমাদেরকে আবার এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। এবারে আমরা কি করব, কিসের অ্যাকাউন্ট খুলবো ভালো করে দেখবে। এবারে কিন্তু আমরা করব কি অ্যাকাউন্ট, এবারে কিন্তু আমরা করব এখানে বিলস পেবেল অ্যাকাউন্ট আর এখানে ক্রেডিটর্স অ্যাকাউন্ট। তাহলে দেখো এখানে আমরা করে ফেলেছি, এখানে আমরা কি লিখবো, বিলস পেবেল অ্যাকাউন্ট বলে কিন্তু লিখবো, ঠিক আছে, বিলস পেবেল অ্যাকাউন্ট, ঠিক আছে, বিলস পেবেল অ্যাকাউন্ট বলে লিখবো। এখানে আমরা লিখবো কিন্তু ডেবিট ক্রেডিট বলে লিখবো। আবার এখানে দেখো আমরা কি লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট বলে কিন্তু লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট। এই দিকেও আমরা কি লিখবো, ডেবিট ক্রেডিট। তো তোমরা জানোই তো এখানে কি লিখতে হয়, অ্যামাউন্ট লিখতে হয়, এখানে অ্যামাউন্ট লিখতে হয়, এখানে কি লিখতে হয়, পার্টিকুলার্স লিখতে হয়। এগুলো তোমরা জানোই, আমি আর বিশেষ কিছু আর এখানে লিখছি না, ঠিক আছে, পার্টিকুলার্স। একইভাবে এখানে কি লিখতে হয়, অ্যামাউন্ট লিখতে হয়, এখানে লিখতে হয় কি ডেট, তাই না, এখানে লিখতে হয় অ্যামাউন্ট, এখানে লিখতে হয় ডেট, ঠিক আছে, পার্টিকুলার্স। তাহলে এই হয়ে গেল আমাদের কি বিলস পেবেল, আর এই হলো ক্রেডিটর্স অ্যাকাউন্ট। তাহলে চলো একটা একটা করে আমরা ঝটপট করে লিখে ফেলি যেগুলো বলে দিয়েছে। তাহলে দেখো প্রথমে বিলস পেবেলের ওপেনিং ব্যালেন্স দেখো কত রয়েছে, বিলস পেবেলের ওপেনিং ব্যালেন্সকে আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, কিন্তু তারিখটা কত দেবো আমরা, 1/4 রয়েছে যেহেতু 1/4/2022, তাই তো 1/4/2022কে আমরা এই দিকে লিখবো, কি লিখবো, বাই ব্যালেন্স লিখবো, বাই ব্যালেন্স বিডি কত রয়েছে, বাই ব্যালেন্স বিডি কত লিখবো আমরা, ওপেনিং ব্যালেন্স 15,275, তাহলে চলো লিখি 15,275, ঠিক আছে। আবার দেখো এখানে ক্লোজিং ব্যালেন্সকে আমরা লিখবো টু ব্যালেন্স, চলো লিখবো টু ব্যালেন্স, কি লিখবো, সিডি বলে লিখবো। ক্লোজিং ব্যালেন্স দেখো এখানে কত রয়েছে, তাহলে দেখো বিলস পেবেলের ক্লোজিং ব্যালেন্স রয়েছে 27,900, কত রয়েছে, 27,900। তারপরে দেখবে ক্রেডিটর্সের আমরা এবারে কি লিখব, প্রথমেই লিখব কি 1/4/2022, ওপেনিং ব্যালেন্স লিখব বাই ব্যালেন্স আমরা কি লিখব, বিডি বলে, তাই না, বাই ব্যালেন্স বিডি কত লিখবো বলো তো, কত রয়েছে অ্যামাউন্টটা ক্রেডিটর্সের, ওপেনিং ব্যালেন্স 43,525, 43,525 এই হলো। তারপরে দেখো এই দিকে আমরা লিখবো এই নিচের দিক করে। তো দেখো আমি না এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, আর তো এগুলোর কোনো দরকার নেই, তোমরা লিখে নিয়েছো আশা করি। তাহলে আমি এই দিকে দেখো লিখছি বাই ব্যালেন্স লিখছি কত, কি লিখবো, সিডি বলে। কত টাকা লিখবো ক্রেডিটর্সের, 27,900 টাকা, এই 27,900 বলছি 39,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি করলাম, প্রত্যেকটার ওপেনিং আর কি করলাম, ক্লোজিং ব্যালেন্সকে কিন্তু লিখে নিয়েছি, ঠিক আছে। এইবারে আমরা এক একটা করে এন্ট্রি দেখব কি কি করতে হবে। যেমন দেখো প্রথমেই কি বলে দিয়েছে ক্যাশ পেড টু ক্রেডিটর্স, তার মানে ক্রেডিটর্সকে ক্যাশ পে করা হচ্ছে। তাহলে ক্যাশ যদি আমরা পে করি তাহলে তার জার্নাল কি হবে, আমি এগুলোকে মুছে দিচ্ছি, তার কারণ এগুলো আমাদের হয়ে গেছে, ঠিক আছে, আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমরাই বলো যে জার্নাল কী হবে, আমি যদি ক্যাশ পে করে দিই ক্রেডিটর্সকে তাহলে কী হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট হবে ডেবিট টু কী হবে, ক্যাশ, তাই না, টু ক্যাশ অ্যাকাউন্ট। এবারে দেখো আমরা ক্রেডিটর্সের ঘরে তো ক্রেডিটর্স লিখতে পারি না, উল্টো দিকেরটা লিখবো টু ক্যাশ। তাহলে আমরা কি লিখবো এখানে, টু ক্যাশ বলে লিখবো, ঠিক আছে, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ক্যাশ আমি পে করছি ক্রেডিটর্সকে, দেখো বলে দিয়েছে 26,500, তারপরে দেখবে লেখা রয়েছে ইনক্লুডিং 2,000 ফর পারচেস অফ অফিস ফার্নিচার। তাহলে 26,500 টাকার মাল কিনেছি এবং পে করছি, তার মধ্যে 2,000 টাকা কিন্তু ফার্নিচারের জন্য, এটাকে বাদ দেবো। কেবলমাত্র গুডস কেনার জন্য কত টাকা সেটাই কিন্তু আমরা লিখবো, অর্থাৎ 24,500 টাকাটাকেই আমরা লিখবো, ঠিক আছে।
তারপরে দেখো আর কি দেওয়া আছে, কি কি লিখবো আমরা, ডিসকাউন্ট আর্নড ফ্রম সাপ্লায়ার্স, ঠিক আছে, ডিসকাউন্ট আর্নস ফ্রম সাপ্লায়ার, সাপ্লায়ার মানে আমি ধরে নিচ্ছি ক্রেডিটর্স, ঠিক আছে, সাপ্লায়ার মানে কি ভাবো ক্রেডিটর্স, যার থেকে আমি যে সাপ্লাই করেছে, যার থেকে আমি জিনিস কিনেছি টাকা দিইনি পরে দেবো, সে তো আমার কি ক্রেডিটর্স, তাই না, ক্রেডিটর্স। তো সেই ক্রেডিটর্স ভাবো আমার থেকে পায় 300 টাকা, আমার থেকে পায় কত, 300 টাকা, আমার থেকে পায় 300 টাকা। আমি সেই ক্রেডিটর্সকে 300 টাকা দিইনি, আমি সেই ক্রেডিটর্সকে দিয়েছি 250 টাকা, 300 টাকা দিইনি, 300 টাকা দেবো বলেছিলাম কিন্তু দিইনি, কারণ ক্রেডিটর্স আমাকে কি করেছে বলো তো, ক্রেডিটর্স আমাকে ছাড় দিয়েছে। তাহলে আমি দেখো এখানে আরেকবার লিখছি, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা, কিন্তু ক্রেডিটর্স আমাকে বলেছে 250 টাকা দিলেই হবে, তার মানে ক্রেডিটর্স আমাকে কি করলো, ডিসকাউন্ট দিল, কি করলো, ডিসকাউন্ট দিল, কত টাকা ডিসকাউন্ট দিল, দিল কিন্তু 50 টাকা, তাই না। তাহলে এবার আমি যদি এখান থেকে মাঝখান থেকে ক্যাশটাকে মুছে দিই, তাহলে ক্রেডিটর্স আর ডিসকাউন্টকে দেখি, তাহলে ক্রেডিটর্সের ঘরে তার ক্রেডিটর্স লেখা যাবে না, উল্টো দিকের জিনিসটা লিখতে হবে, টু ডিসকাউন্ট, তাহলে টু মানে কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, টু ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে এটা হলো কিন্তু ডিসকাউন্ট রিসিভড, ডিসকাউন্ট রিসিভড কত টাকা, কত টাকা আমি ডিসকাউন্ট রিসিভ করছি, 2325 টাকা, কত, 2325 টাকা, বোঝা গেল, ঠিক আছে, তাহলে বোঝা গেল, এই হয়ে গেল। এরপরে দেখবে বলে দিয়েছে 2325 টাকা আমি লিখলাম, তারপরে দেখো কি বলে দিয়েছে, তারপরে দেখো বলে দিয়েছে রিটার্ন আউটওয়ার্ড, তাহলে রিটার্ন আউটওয়ার্ড মানে কি, রিটার্ন আউটওয়ার্ড মানে হলো আমি ভাবো কারোর থেকে ধারে মাল কিনলাম, তাহলে তার জার্নাল কী হবে, ধারে যদি মাল কিনি তার জার্নাল হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তার জার্নাল হবে কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু, যেহেতু ধারে কিনেছি তাহলে আমি কি লিখবো, টু ক্রেডিটর্স। এবারে কেনার পরে আমার হয়তো জিনিসটা পছন্দ হয়নি, আমি আবার দোকানদারকে ফেরত করলাম, তাহলে ফেরতের জার্নাল কী হবে, কেনার জার্নাল যদি এইটা হয় ফেরতের জার্নাল ঠিক উল্টো হবে, তখন ক্রেডিটর্স কী হয়ে যাবে, তখন ক্রেডিটর্স কিন্তু হয়ে যাবে ডেবিট, তাই না, ক্রেডিটর্স হয়ে যাবে কি ডেবিট। এবং এই যে পারচেসটা রয়েছে ডেবিট, এটা ঠিক উল্টে এখানে পারচেস না বসে বসবে কি রিটার্ন, রিটার্ন আউটওয়ার্ড, কারণ এখানে কেনা হয়েছিল আর এখানে ফেরত হচ্ছে, তাই জন্য নামটা পাল্টে যাবে, রিটার্ন আউটওয়ার্ড। তাহলে দেখো ক্রেডিটর্সের ঘরে তার ক্রেডিটর্স লেখা যাবে না, তাই না, ঠিক তার উল্টো দিকের নামটা লিখতে হবে, টু রিটার্ন বলে আমরা লিখব, রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড। তাহলে দেখি রিটার্ন আউটওয়ার্ড কত বলে দেওয়া আছে, ভালো করে দেখবে, রিটার্ন আউটওয়ার্ড কিন্তু বলে দেওয়া রয়েছে 2000 টাকা, চলো এখানে লিখবো 2000 টাকা। আর কি কিছু আসবে আমরা দেখি তো, আর দেখবে একটা জায়গাতে লেখা আছে পেমেন্ট মেড এগেনস্ট বিল পেবেল, তাহলে বিল পেবেল, তাহলে দেখো এর মানেটা কি, এর মানেটা হলো ভাবো আমার থেকে কেউ টাকা পায়, এবারে ঠিক উল্টো ব্যাপার, আমার থেকে কেউ টাকা পায় কোনো ক্রেডিটর্স, আমি এবারে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছি ক্রেডিটর্সটাকে, টাকা দিচ্ছি না এরকমভাবে ঘুরিয়েই যাচ্ছি। তো ক্রেডিটর্স বলল আমাকে একদিন ডেকে বলল আপনি একটা নির্দিষ্ট দিন বলুন এবং সেই দিন আপনি টাকাটা দিয়ে দেবেন, তখন আমি বললাম ঠিক আছে, আজ থেকে 2 মাস পরে আমি এত তারিখে টাকাটা দিয়ে দেবো, এই কথাটা আমি একটা বিলের মধ্যে লিখে কি করলাম, আমার ক্রেডিটর্সকে দিয়ে দিলাম। আমার ক্রেডিটর্স 2 মাস পরে ওই তারিখে ব্যাংকে গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিল, তাহলে যখনই তুলে নিল তখন কি হলো, আমার ক্যাশের পরিমাণ কি হলো, কমে গেল, তাই না। তাহলে আমি কি লিখবো, আমার ক্যাশ কমে গেল মানে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আমি লিখবো। তাহলে আমার টাকাটা কে পেয়ে গেল, ক্রেডিটর্স, কিন্তু আমি এখানে ক্রেডিটর্স লিখবো না, এটাই তো হওয়া উচিত, তাই না। ক্রেডিটর্স যেই মাত্র আমার থেকে টাকা পেয়ে যাবে তখন কি হয়ে যাবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু এখানে ক্রেডিটর্স লিখবো না, কারণ আমি ক্রেডিটর্সকে সরাসরি টাকা দিইনি, ক্রেডিটর্স কিন্তু আমি যে বিলটা দিয়েছিলাম সেই বিলের এগেনস্টে টাকা পেয়েছে, তাই জন্য এখানে কিন্তু ক্রেডিটর্স লিখবো না, লিখবো কিন্তু বিলস পেবেল বলে আমরা লিখবো, ঠিক আছে, বিলস পেবেল, ঠিক আছে। তাহলে কি লিখবো, বিলস পেবেল। এবার বিলস পেবেলের ঘরে তো আর বিলস পেবেল লেখা যায় না, উল্টো দিকেরটা লিখতে হবে টু ক্যাশ বলে। তাহলে দেখো আমরা কি করব, এখানে লিখবো টু ক্যাশ বলে, ঠিক আছে, টু ক্যাশ। তাহলে কত টাকার ক্যাশ আমার হাত থেকে চলে গেল, কত টাকার ক্যাশ, 16,000 টাকার ক্যাশ আমার হাত থেকে চলে গেল, ঠিক আছে, 16,000 টাকার ক্যাশ আমার হাত থেকে চলে গেল। তাহলে দেখি আর কত টাকা আমাকে দিতে হবে, এই পাওনাদারগুলোকে আর আমায় কত টাকা দিতে হবে দেখি তো।
তাহলে এইটাকে আমি দুটোকে যোগ করব, যোগ করলে কত হবে 43,900। তো চলো আমরা এখানে লিখবো 43,900, 43,900। তার মধ্যে কিন্তু দেখো এই 43,900 তার মধ্যে কিন্তু বছরের মাঝখানে আমি এই টাকাটা শোধ করে দিয়েছি, এই 16,000 টাকা কিন্তু আমি শোধ করে দিয়েছি। কোনো একটা পাওনাদারকে আমি বিল দিয়েছিলাম, সে কিন্তু কি করেছে, সে বিলের এগেনস্টে টাকা তুলে নিয়েছে আমার ব্যাংক থেকে। তাহলে আমাকে আর শোধ দিতে হবে কত টাকা, এই দুটো অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটাকে বিয়োগ করব, এই অ্যামাউন্টটাকে বিয়োগ করব, করলে আমরা কত পাবো 28,625, 28,625। এই টাকাটা কিন্তু এই টাকার বিল কিন্তু আমি বাজারে ক্রেডিটর্সদের দিয়ে রেখেছি। ঠিক আছে, সেই ক্রেডিটর্সরা কোনো না কোনো সময় গিয়ে ব্যাংক থেকে টাকা উদ্ধার করে নেবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে। এই এত টাকার বিল আমি বাজারে দিয়ে রেখেছি, তার মানে এই এত টাকার ক্রেডিটর্স আমার বাজারে রয়েছে। আমার বাজারে রয়েছে কত টাকার ক্রেডিটর্স, আমার বাজারে রয়েছে এই 28,625 টাকার ক্রেডিটর্স রয়েছে আমার বাজারে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, ক্রেডিটর্সকে আমায় এই টাকাটা দিতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট বলে লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট বলে কিন্তু লিখবো। তাহলে এই ক্রেডিটর্সের, তাহলে আমার এখন ক্রেডিটর্সের পরিমাণ কত, 28,625 টাকা। তাহলে এই ক্রেডিটর্সরা কিন্তু আমার থেকে বিল পেয়েছে, ঠিক আছে। এত টাকা কিন্তু বিলের মাধ্যমে শোধ হয়ে গেছে, কিন্তু এখন এত টাকা বিলের মাধ্যমে শোধ হয়নি, তার মানে আমার ক্রেডিটর্সের পরিমাণ এত টাকা। এই পরিমাণ টাকা ক্রেডিটর্সরা আমার থেকে পাবে, ঠিক আছে, বিলের মাধ্যমে আছে। তাহলে এইটাকে আমি কি করব, কোনাকুনি এই দিকে ট্রান্সফার করব। তাহলে ক্রেডিটর্সের ঘরে তার ক্রেডিটর্স লেখা যাবে না, যার ঘর থেকে আসছে বিলস পেবেল তার নামটা লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, টু বিলস পেবেল বলে কিন্তু আমরা লিখব। ঠিক আছে, টু বিলস পেবেল কত টাকা, 28,625। চলো লিখবো 28,625। তাহলে এই হয়ে গেল 28,625। এবারে আমরা কি করব, ঘর কাটবো, আর তো কিছু বিশেষ নেই। ঠিক আছে, এইগুলোকে আমরা এরকমভাবে ঘর কেটে দেবো। তাহলে দেখো এই দিকেরগুলোই টাকা তো বেশি হবে, তাহলে এইগুলোকে আমি যদি সব যোগ করি, যোগ করলে আমরা কত পাবো, 96,450। তাহলে আমরা এখানে কত লিখবো, 96,450। এই দিকেও তাই লিখবো 96,450। তার থেকে এই টাকাটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কত পাবো আমরা 52,925 পাবো। কত, 52,925। এইটাকে আমি কি বলে লিখবো, বাই ক্রেডিট পারচেস বলে লিখবো। তাহলে দেখো আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে কি, ক্রেডিট পারচেস জানতে চাইনি, টোটাল পারচেস জানতে চেয়েছে। তাহলে দেখো আমি এইখানে লিখছি এরকমভাবে, টোটাল পারচেস কত হবে, তোমরাই বলো টোটাল পারচেস কত হবে। ক্রেডিট পারচেস হলো 52,925 ক্রেডিট। আর ক্যাশ পারচেস কত, দেখো ক্যাশ পারচেস কত বলেই দিয়েছে, 18,530। যদি আমরা যোগ করি তাহলেই তো পেয়ে যাব, করলে পাবো 71,455। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। তো দেখো এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। তোমরা দেখবে স্ক্রিনের ওপর অঙ্কটাকে দেখতে পাচ্ছ, কি বের করতে বলেছে একদম লাস্টে দেখো বলে দিয়েছে, ক্যালকুলেট টোটাল সেলস, টোটাল পারচেস অ্যান্ড ভ্যালু অফ স্টক 31/12/2022। তার মানে ক্লোজিং স্টক বের করতে বলে দিয়েছে। তাহলে দেখবে 1/1/2022 মানে কি, ওপেনিং স্টক, আর 31/12/2022 মানে কি, ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে বলেছে। তো আগে আমরা টোটাল সেলস আর টোটাল পারচেসটাকে বের করব। তাহলে দেখো টোটাল সেলস বের করতে গেলে আমরা কি, ডেটর্স অ্যাকাউন্টে যাব। তাহলে দেখো আমরা প্রথমেই এবারে ডেটর্স অ্যাকাউন্টে যাব। তাহলে ডেটর্স অ্যাকাউন্টে আগে আমরা ওপেনিং ব্যালেন্স লিখবো, কত লিখবো কিন্তু 1/1/2022। কি লিখবো কিন্তু টু ব্যালেন্স, কি বলে লিখবো আমরা, টু ব্যালেন্স বিডি বলে লিখবো। ওপেনিং ব্যালেন্স দেখো কত রয়েছে, ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখো রয়েছে কিন্তু 40,000 টাকা দেখবে। তারপরে দেখবে আমরা ক্লোজিং ব্যালেন্সটাকে লিখবো 31/12/2022। তাহলে চলো এখানে আমরা লিখছি 31/12/2022। দেখো 2022 31/12তে আমরা কি লিখবো, ক্লোজিং ব্যালেন্সকে আমরা কি বলে লিখি, বাই ব্যালেন্স আমরা কি লিখবো, সিডি বলে লিখবো। বাই ব্যালেন্স সিডি আমরা কত লিখবো 60,000, তাই না, 60,000। তারপরে দেখবে আর আমরা এর মধ্যে কী আনি তোমরা কিন্তু জানোই, বলে দিয়েছে রিসিভড ফ্রম ডেটর্স 90,000। তাহলে বলো তোমরা এর জার্নাল কি হয়,
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট, তাই না? আমরা কি ক্যাশ যখন রিসিভ করি তখন কি করি আমরা, ক্যাশ যখন রিসিভ করি তার জার্নাল হয় এইটা। তাহলে আমরা কি লিখবো, এই দিকে লিখবো বাই কি বলে লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট। কত লিখবো, কত টাকা রিসিভ করা হচ্ছে, হচ্ছে কিন্তু 90,000 টাকা। ঠিক আছে, তাহলে এই তো এলো। আর কি কি আসবে তোমরা বলো। তারপরে দেখবে তোমরা এগুলো জানোই, দেখো ব্যাড ডেপ্ট আসে এইদিকে। তাহলে আমি দেখো এইদিকে কি লিখবো, ব্যাড ডেপ্টকে লিখবো। ব্যাড ডেপ্ট বলো তো কত রয়েছে, দেখো ব্যাড ডেপ্ট আছে কিন্তু 5,000 টাকা। তাহলে চলো এখানে আমরা কত লিখবো কিন্তু 5,000 টাকা। তারপরে দেখবে বলে দিয়েছে ডিসকাউন্ট রিসিভড, এটা কিন্তু এখানে আসে না, ডিসকাউন্ট রিসিভড কিন্তু এখানে আসে না। তাহলে আর বিশেষ কিছু করার নেই। এবারে আমরা কি করব, এবারে আমরা যোগ বিয়োগ করে এর ব্যালেন্সটাকে বের করব। তাহলে দেখো এখানে তো আর কিছু নেই, তাহলে চলো দেখেই বোঝা যাচ্ছে এই দিকটা বেশি হবে। তাহলে এই দিকের ব্যালেন্স করলে দেখি তো কত হচ্ছে। তাহলে দেখো এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো কিন্তু 1,55,000। ঠিক আছে, তাহলে আমি এবারে লিখছি কত, 1,55,000। এই যে এইটা আর এইটা যোগ করে 1,55,000। তার থেকে আমরা এবারে 40,000কে বিয়োগ করব। 40,000কে আমরা বিয়োগ করলে কত পাবো, 1,15,000। তাহলে আমরা এখানে পাবো কত, 1,15,000। তাহলে এটাকে আমরা কি বলে লিখবো, এটাকে আমরা কিন্তু লিখবো কিন্তু টু ক্রেডিট সেল, তাই না? টু ক্রেডিট সেলস বলে আমরা লিখবো, টু ক্রেডিট সেলস। এবারে আমাদের কাছে কিন্তু ক্রেডিট সেলস মোটেও জানতে চাইনি, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে টোটাল সেলস, তাই না? তাহলে আমাদেরকে বের করতে হবে কি, টোটাল সেলস। তাহলে টোটাল সেলস চলো আমরা বের করি। তাহলে দেখো আমি এইখানে দেখো লিখছি টোটাল সেলস বলে, টোটাল সেলস। তাহলে টোটাল সেলস কি করে বের করতে হয় ভালো করে দেখবে। এই যেটা আমাদের ক্রেডিট সেলস বেরোলো 1,15,000, তার সঙ্গে আমরা যোগ করব কি, ক্যাশ সেলসকে। তাহলে দেখি অঙ্কের মধ্যে আমাদের কাছে ক্যাশ সেলস কি বলে দিয়েছে। দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে ক্যাশ সেলস, তোমরা কিন্তু দাগ দেবে 4 নম্বর পয়েন্টে দেখবে বলে দিয়েছে ক্যাশ সেলস আর 20% অফ টোটাল সেলস, তাই তো? তাহলে বলে দিয়েছে ক্যাশ সেলসটা কি বলে দিয়েছে, 20% অফ টোটাল সেলস। টোটাল সেলসের 20% কি, ক্যাশ সেলস। তো আমরা তো টোটাল সেলসটা জানিই না, তার আবার 20% করবো আমরা কি করে, তাই না? তার আবার 20% করবো আমরা কি করে। তাহলে দেখো টোটাল সেলস কিন্তু আমাদের বের করতেই হবে। তাহলে দেখো এখানে একটা কথা বলে দিয়েছে ক্যাশ সেলস আর 20% অফ টোটাল সেলস। ঠিক আছে, তার মানে টোটাল যে সেল, ভালো করে দেখবে তোমরা, টোটাল যে সেলস তার 20% কি বলে দিয়েছে, তার হলো 20% কি বলে দিয়েছে, তার 20% হলো কি, ক্যাশ সেলস। ঠিক আছে, ক্যাশ সেলস। আর বাকি তাহলে ক্রেডিট সেল তার মানে কত পার্সেন্ট, তোমরাই বলো। ক্রেডিট সেল তার মানে হলো কিন্তু 80%, তাই না? টোটাল সেলসের 20% যদি হয় ক্যাশ, তার মানে কি 80% হবে কি, ক্রেডিট। তাহলে 80% কি, ক্রেডিট সেল। তার মানে আমরা 80% মানে এইভাবে লিখতে পারি, আমি যদি ওয়ার্কিংস বানাই, তার মানে 80% মানে পার্সেন্টেজের হিসাবে 80, ক্রেডিট সেল মানে কি পার্সেন্টেজের হিসাবে 80, আর টাকার হিসাবে কত, ক্রেডিট সেল টাকার হিসাবে কিন্তু 1,15,000, 1,15,000। বোঝা গেল? তাহলে আবারও আমি বলছি, ক্রেডিট সেল পার্সেন্টেজের হিসাবে 80% আর টাকার হিসাবে কত, টাকার হিসাবে হলো 1,15,000। এবার আমরা যদি ঐকিক নিয়মে করি, তার মানে 1% মানে কত হবে, 1% মানে কি করবো, এরকম 80। এবারে তোমরাই বলো তাহলে 100% মানে কত, 100% মানে কি, 100% মানে হলো টোটাল সেলস, তাই না? তাহলে 100% মানে কত হবে বলো তো তোমরা। তাহলে হবে, আমরা কি করব, এরকম করে 100 গুণ করে দেব। তাহলে অ্যাকচুয়ালি এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা ক্যালকুলেট করে কত পাবো বলো তো, পাবো কিন্তু 1,43,750, 1,43,750। এটা আমরা কি পেলাম, এটা কিন্তু আমরা পেলাম টোটাল সেলস। তার মানে টোটাল সেলস কত, 1,43,750। তার কত পার্সেন্ট ক্যাশ সেলস, তার কত পার্সেন্ট, 20%। তার আমরা যদি 20% করি, তাহলে আমরা কি পেয়ে যাব ক্যাশ সেলস। তাহলে বলো ক্যাশ সেলস কত হবে, তোমরাই বলো। তাহলে আমরা যদি এই যে 1,43,750-এর 20% করি না, তাহলে আমরা পাবো 28,750। তাহলে এই 28,750
50, এইটা হলো কিন্তু ক্যাশ সেলস, বোঝা গেল। তার মানে ক্যাশ সেলস কত, 28,750, 28,750। এবার এই দুটোকে আমরা প্লাস করলেই পেয়ে যাব কি টোটাল সেলস। তাহলে প্লাস করলে আমরা পাবো কিন্তু 1,43,750, 1,43,750, বোঝা গেল। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল টোটাল সেলস। এবারে আমরা কি করব কিন্তু টোটাল পারচেস। তো চলো আমরা এবার টোটাল পারচেস করব, তার জন্য আমরা ক্রেডিটর্সের ঘরে যাব। তো ক্রেডিটর্সের ঘরে গিয়ে আমরা প্রথমেই কি করব, বাই ব্যালেন্স বিডি করব, লিখবো বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্সটাকে আমরা এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি। তারিখটা দেখো কত লিখবো আমরা, 1/1/2022। তাহলে কত হবে বাই ব্যালেন্স বিডি, ক্রেডিটর্সের ঘরে গিয়ে লিখবো 20,000, বাই ব্যালেন্স বিডি হবে কত, 20,000। ঠিক একইভাবে আমরা এবারে এখানে কি করব, 31/12/2022, সেখানে আমরা গিয়ে কি করব, লিখবো কিন্তু টু ব্যালেন্স, এখানে আমরা কি লিখবো, টু ব্যালেন্স সিডি বলে লিখবো, তাই না, টু ব্যালেন্স সিডি বলে লিখবো। আচ্ছা কত লিখবো আমরা, টু ব্যালেন্স সিডি লিখবো কিন্তু 40,000। তাহলে এই হলো 40,000। আর কি কি এখানে আসবে দেখো বলে দিয়েছে, হি পেড ক্রেডিটর্স 60,000। তাহলে আমরা কি লিখবো, টু ক্যাশ পে করা হচ্ছে, এই দিকে লিখতে হয় তো, ক্রেডিটর্সকে টাকা পে করলে কত টাকা পে করছে, 60,000। তাহলে এখানে আমরা কত লিখবো, 60,000 টাকা, 60,000। আর কি আসবে বলো তো, ডিসকাউন্ট রিসিভড আসবে। তাহলে এখানে আমরা লিখবো টু ডিসকাউন্ট বলে আমরা এখানে লিখবো। তাহলে ডিসকাউন্ট দেখো কত টাকা রিসিভ হচ্ছে, 1,000 টাকা। তাহলে দেখো আমি এখানে কত লিখবো, 1,000 টাকা। এবারে চলো আমরা ব্যালেন্স করে দিই। হ্যাঁ, তাহলে দেখো আমরা ব্যালেন্স করব, তাহলে আমরা কি করে করব, প্রথমেই আমরা কি করব, এই যে এইগুলোকে সব যোগ করলে আমরা কত পাবো কিন্তু 1,01,000। তাহলে চলো এখানে আমরা লিখবো 1,01,000। আবার এই দিকেও আমরা কি লিখবো, 1,01,000, তাই না, 1,01,000। তার থেকে আমি যদি এই 20,000কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো কিন্তু 81,000। তাহলে এই আমরা পেলাম 81,000। এই 81,000টাকে আমরা কি বলে লিখবো কিন্তু বাই ক্রেডিট, আমরা কি বলে লিখবো, ক্রেডিট পারচেস। তাহলে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে টোটাল পারচেস, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এইখানে করি টোটাল পারচেস, তাহলে টোটাল পারচেস বের করতে গেলে আমাকে কি করতে হবে, টোটাল পারচেস বের করতে গেলে ভালো করে দেখবে, টোটাল পারচেস বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ক্রেডিট পারচেস 81,000 তার সাথে আমাকে যোগ করতে হবে। কি যোগ করতে হবে, ক্রেডিট পারচেসের সঙ্গে আমাকে ক্যাশ পারচেস যোগ করতে হবে। তাহলে দেখি এবারে আমাদেরকে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে ক্রেডিট পারচেস আর 75% অফ কত, কি বলে দিয়েছে, অফ টোটাল পারচেস, ঠিক আছে। তাহলে ভালো করে তোমরা এবারে দেখো, আমি এবারে এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। তাহলে আবারও বলে দিয়েছে, কি বলে দিয়েছে, ক্রেডিট পারচেস কত, 75% অফ টোটাল পারচেস। তার মানে টোটাল পারচেস যা হবে তার কি বলে দিয়েছে, 75% হলো ক্রেডিট পারচেস। তার মানে আমি যদি বলি ক্রেডিট কত, ক্রেডিট বলে দিয়েছে, তাহলে ক্রেডিট কত বলে দিয়েছে, ক্রেডিট বলে দিয়েছে কিন্তু 75। তার মানে তোমরাই বলো ক্যাশ পারচেস তার মানে কত হবে, ক্যাশ পারচেস তার মানে কি 25, তাই না, ক্যাশ পারচেস হলো 25 আর টোটাল পারচেস তার মানে কত 100%। তাহলে দেখো এই যে ক্রেডিট পারচেস 81,000, তাই তো, ক্রেডিট পারচেস কত 81,000, টাকার হিসেবে 81,000 আর পার্সেন্টেজের হিসেবে কত 75%। তাহলে এখানে দেখো 75% ক্রেডিট পারচেস কি পার্সেন্টেজের হিসেবে 75, তাই তো, এখানে তো বলেই দিয়েছে যে ক্রেডিট পারচেস আর 75% অফ টোটাল পারচেস, তাই না। তাহলে 75% যদি পার্সেন্টেজের হিসেবে হয়, টাকার হিসেবে ক্রেডিট পারচেস কত 81,000, টাকার হিসেবে হলো কত 81,000। তাহলে 1% মানে পুরো ঐকিক নিয়মে আমরা করব, ঐকিক নিয়মে 75, তাহলে 100% মানে কি, 100% মানে কি টোটাল পারচেস। তার মানে 100% মানে কত, তাহলে আমরা দেখো 81,000 বাই 75 ইন্টু কত করব, 100 করলেই আমরা কি পেয়ে যাব, ক্যালকুলেট করলে আমি পেয়ে যাব 100% মানে কি টোটাল পারচেস, তাই না। তাহলে এই পুরোটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো কত, 1,08,000। তাহলে এই 1,08,000 হলো কি বলতো, টোটাল পারচেস, ঠিক আছে, এটা হলো কি টোটাল পারচেস। তাহলে দেখো টোটাল পারচেস তো আমি পেয়েই গেছি, তাহলে আর বেকার এই ক্রেডিট পারচেস ক্যাশ পারচেস করার দরকার নেই, একেবারে আমরা এখানে কত লিখে দেবো,
লিখে দেবো কিন্তু 1,08,000। ঠিক আছে, এই হয়ে গেল। আরেকটা জিনিস আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হলো কি স্টকের ক্লোজিং ব্যালেন্স আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, স্টকের ক্লোজিং ব্যালেন্স, তাহলে চলো স্টকের ক্লোজিং ব্যালেন্স আমরা করব। তাহলে স্টকের ক্লোজিং ব্যালেন্স করব, তার মানে দেখো আমি এখানে না একটা ফাইনাল অ্যাকাউন্টের মতো ঘর কেটে নিচ্ছি। দেখবে ফাইনাল অ্যাকাউন্টে যখন আমরা ট্রেডিং করি এইদিকে এরকম অ্যামাউন্ট লিখি, তাই না, এরকম অ্যামাউন্ট লিখি। তারপরে ট্রেডিংয়ে আমরা এদিকে কী দিই, ডেবিট দিই, এইদিকে দিই কি ক্রেডিট। তারপরে আমরা এখানে কি লিখি, প্রথমেই লিখি টু ওপেনিং স্টক বলে লিখি, ওপেনিং স্টক বলে দেখবে আমরা লিখি। তাহলে এখানেও আমরা কিন্তু ওপেনিং স্টক লিখবো। কত বলে দেওয়া রয়েছে দেখো, ওপেনিং স্টক অঙ্কের শুরুতেই দেখবে বলে দেওয়া আছে কিন্তু 15,000। তাহলে চলো এখানে আমরা কত লিখবো, 15,000। তারপরে দেখবে আমরা এখানে কি লিখি, পারচেস বলে লিখি। তাহলে দেখো আমি এখানে লিখবো পারচেস বলে, টোটাল পারচেসটাকে লিখবো একেবারে টোটাল পারচেস। দেখো টোটাল পারচেস কত, এই দেখো টোটাল পারচেস হলো 1,08,000। তাহলে চলো আমি লিখছি 1,08,000। তারপরে দেখবে আমরা এই সাইডে কি লিখি, এই দিকে লিখি সেলস বলে, সেলসটাকে লিখি। সেলস কত রয়েছে, পুরো টোটাল সেলস দেখো এই যে কত রয়েছে, 1,43,750, 43,750, তাই তো। এইদিকে আমরা কি লিখি, বাই ক্লোজিং স্টক, বাই ক্লোজিং, এইদিকে আমরা কি লিখি, বাই ক্লোজিং স্টক। এটাই কিন্তু বের করতে হবে, এখানেই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে। এবারে দেখো একদম লাস্টে কি বলেছে, রেট অফ গ্রস প্রফিট। গ্রস প্রফিটের রেটটা কত বলে দিয়েছে, 20% অফ সেলস। গ্রস প্রফিটটা কত হবে বলে দিয়েছে, ভালো করে তোমরা দেখবে, গ্রস প্রফিট কত হবে বলে দিয়েছে সেলসের 20%। তাহলে দেখো সেলস কত, সেলস হলো 1,43,750, তার কত পার্সেন্ট বলে দিয়েছে, 20%। তাহলে তোমরাই বলো, সেলস হলো 1,43,750, তার 20% হলো গ্রস প্রফিট। তাহলে 20% গ্রস প্রফিট কত হবে, 28,750। তাহলে এখানে আমরা কত লিখবো, 28,750। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করি, করলেই কিন্তু আমরা পেয়ে যাব, এই তো। তাহলে এই দিকের টাকাগুলো বড়, যোগ করি, যোগ করলে আমরা পাবো 1,51,750, 1,51,750। ঠিক আছে, 1,51,750। তার থেকে আমরা কি করব, সেলসটাকে মাইনাস করব। সেলস অর্থাৎ 1,43,750কে মাইনাস করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 8,000। এইটাই হলো কিন্তু আমাদের ক্লোজিং স্টক। বোঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের এই অঙ্কটাও শেষ।